স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটের ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিব গ্রেপ্তার। ওসমানী মেডিকেলে ভর্তি নির্যাতিত কিশোরী। জেলে বন্ধুত্বের পর জামিনে এসে র্যাব ডিবি পরিচয়ে ছিনতাই, ব্যাংক থেকে টাকা তোলার টার্গেট। $522 নেতাকর্মীর মৃত্যুর তথ্য দিলেন শেখ হাসিনা। করোনায় মাঠে ছিল শুধু আওয়ামী লীগ। সিলেটের দারিয়াপাড়ায় কিশোরী ধর্ষণ মামলায় আসামি রাকিব হোসেন মিজুকে গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যায় মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ৯-এর একটি দল। র্যাব ৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা শরীফুল ইসলাম জানান, শিগগিরই তাকে থানায় হস্তান্তর করা হবে। গত রাতে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে রাকিবকে আসামি করে মামলা করেন নির্যাতিতার মা। পুলিশ জানায় ২৯ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন রাকিব। পরের দিন বাসা থেকে ওই কিশোরীকে তাড়িয়ে দেয়া হয়। থেকে খুব বেশি দূরে নয়, মুগলাবাজার থানাধীন এলাকা থেকে। এবং মুগলাবাজার থেকে আজকে সন্ধ্যার পর যখন র্যাব তাকে আটক করে বা গ্রেফতার করার পর কিন্তু সে র্যাবের হেফাজতেই চলে যায় এবং কিছু আনুষ্ঠানিকতা থাকে। আনুষ্ঠানিকতার শেষ হলে পরে তারা মূলত যে থানায় তার এজাহারভুক্ত গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেখানটায় তাকে সোপর্দ করা হয়। সেদিক থেকে বলতে গেলে আজকে অথবা কালকে সকালে কোতোয়ালি থানায় তাকে সোপর্দ করা হতে পারে। পুলিশ এ ব্যাপারে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি, তবে র্যাব আমাদেরকে প্রেস রিলিজ দিয়েছে এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে যে এই ঘটনার মামলা হয় গতকাল রাতে। যিনি নির্যাতিতা অর্থাৎ সেই কিশোরীর মা, সে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রাকিবের বিরুদ্ধে এবং তারপরে কিন্তু মাঠে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল তাকে গ্রেফতারের জন্য। আজকে র্যাব তাকে গ্রেফতার করলো। জানিয়ে রাখবো, রাকিব সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং সে বাস করত নগরীর দারিয়াপাড়া এলাকার 14/2 নাম্বার বাসায়। আর 29 তারিখ রাতে আসলে মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে বাসায় নিয়ে আসে এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বা ধর্ষণ করে এবং পরবর্তী তাকে বাসা থেকে বের করে দেয়। তার পরবর্তী পর্যায়ে যখন সেই কিশোরী বাসায় বলে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এখন পর্যন্ত সে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখবো, সে মদন কলেজে ছাত্র হওয়া সত্ত্বেও সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযূষ গ্রুপের অনুসারী এবং সে সক্রিয় ছাত্রলীগ নেতা। আমরা বিভিন্ন সময় ফেসবুকে ছবির মাধ্যমে জানতে পেরেছি। এর আগেও সে বিভিন্ন মামলায় জেল হাজতে ছিল এবং জেল হাজতে থাকার পরবর্তীতে পীযূষ গ্রুপ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বের করে এনেছেন। এই ধরনের ছবিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল, সেটাও আমরা দেখতে পেয়েছি। ঘটনাটি ঘটেছে সেইখানে অন্য কেউ ছিল না, শুধুমাত্র এই যে অভিযুক্ত তিনি ছিলেন, নাকি ওই বাড়িতে অন্য সদস্যরাও ছিলেন? এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া গিয়েছে? আমরা আসলে বাসাটা দেখেছি আজকে সকালে, আমাদের অফিসের খুব কাছাকাছি এই এলাকাটি। আমরা বাসার ওখানে গিয়েছিলাম। এই বাসাটি আসলে অনেকটা একটু নীরব এবং নিশ্চয়ই তার বাসায় অন্য কোনো সদস্য ছিল না, তাই সেই কার্যক্রমটি করতে পেরেছে। আর যেহেতু তাদের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে এই মেয়েটিকে এসে ধর্ষণ করে, সেহেতু এর সময় আসলে ঠিক কি ঘটেছিল কিংবা কোনো ধরনের মানুষ জানাজানি হয়েছে কিনা সেটি আসলে এটা তদন্তের ব্যাপার, যে আদৌ সে বিয়ের প্রলোভন দেখিয়ে এনেছিল নাকি সে তুলে এনেছিল সেটি তদন্ত সাপেক্ষে। এবং যেহেতু সে গ্রেফতার হয়েছে, নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করবে পুলিশ, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে পারবো। গ্রেপ্তারের পর পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে কিনা, কোনো তথ্য ইতিমধ্যে পেয়েছে কিনা?
গ্রেফতার করেছে তো র্যাব, তো র্যাবের হেফাজতে এই মুহূর্তে রয়েছে। আমরা র্যাবের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, যেহেতু 8টার দিকে মোগলা বাজারে তাকে ধরা হয়েছে সন্ধ্যার পর। তো গ্রেফতার করার পর তাকে সেখান থেকে র্যাবের অফিসে আনা হয়েছে এবং নিশ্চয়ই তারা কিছু জিজ্ঞাসাবাদ করবে। এবং আমাদেরকে র্যাব যেটি জানিয়েছে, র্যাবের অধিনায়ক তিনি জানিয়েছেন যে আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ওনারা প্রেস রিলিজ দিয়ে জানাবেন সে এর সাথে যুক্ত কিনা কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পেয়েছেন কিনা। সেটি আসলে একান্তই র্যাবের বিষয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য গণমাধ্যমকে দিবে কিনা। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সে স্বীকার করেছে কিনা, সে অভিযুক্ত কিনা বা আনুষঙ্গিক না তথ্য বের করার চেষ্টা করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিলেটের এমসি কলেজে ধর্ষণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রনি, আইনুদ্দিন ও রাজন। এ নিয়ে মামলার 6 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। দুপুরে 5 দিনের রিমান্ড শেষে 3 আসামিকে মহানগর হাকিম আদালতে নেওয়া হলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। গতকাল মামলার আরও 3 আসামি সাইফুর, অর্জুন ও রবিউলের জবানবন্দি নেওয়া হয়। এদিকে ধর্ষণ মামলার 2 আসামি তারেক আহমদ ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দুপুরে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এর আগে বৃহস্পতিবার সাইফুর, অর্জুন, রবিউল, রনি, রাজন ও আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। 25 সেপ্টেম্বর রাতে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। তারা 164 জবানবন্দি প্রদান করেছে এবং তারা দায় দায়িত্ব নিজে করেছে বলে তারা স্বীকার করেছে। 6 জনের স্যাম্পল আজকে থেকে 3 দিন আগে সংগ্রহ করা হয়, আর বাকি যে 2 জন তাদের স্যাম্পল আজকে আমাদের পঁচিশটি ডিএনএ ল্যাব থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই সব স্যাম্পল গুলোই সিআইডির যে ডিএনএ ল্যাবরেটরি আছে সেখানে পরীক্ষার জন্য পাঠানো হবে। ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিন্নির মরদেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তিন্নির মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করেন। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তিন্নির বড় বোনের সাবেক স্বামী দলবল নিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে। এ সময় নির্যাতনের শিকার হয় তিন্নি। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন্নিকে মৃত ঘোষণা করেন। কারাগারে পরিচয়, সেখান থেকে দল গঠন। জামিনে বের হয়ে ডিবি ও র্যাব পরিচয়ে শুরু হয় ছিনতাই। জুলাই ও সেপ্টেম্বরে এই চক্রটি রাজধানীতে কমপক্ষে 10টি ছিনতাই করেছে। এরকম 2টি ঘটনায় 240টি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতেও অভিযান চলছে। 16 সেপ্টেম্বর দুপুর 1:25 সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মোহাম্মদপুরের ইকবাল রোডের পুবালি ব্যাংকে ঢোকেন একজন। 1:33 সেখানে এক সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি। প্রথম ব্যক্তি ব্যাংকের বুথ থেকে টাকা তুলছেন। টাকা তুলে ব্যাংক থেকে বের হলে প্রথম ব্যক্তিকে অনুসরণ করে সেই সন্দেহভাজন ব্যক্তি। দুপুর 2:37 আরেক ফুটেজে দেখা যায় প্রথম ব্যক্তিকে গাড়ি থেকে ফেলে দিলে দৌড়ে পালাচ্ছেন তিনি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হলে জানা যায় ভুক্তভোগী ওই ব্যক্তি একজন সাবেক অতিরিক্ত সচিব। আমার সামনে যে বলে বেটা তোর নামে কেস আছে, সেই কথা বলি আমাকে গলা ধাক্কা দিয়ে আরেকজনের পর ফেলে দেয়, আর আরেকজন আমাকে খুব তাড়াতাড়ি গাড়ির মধ্যে ঢুকায় ফেলে। আটকে ফেলে আমাকে বিভিন্ন রকম গালাগালি করতে করতে এবং একটু দৈহিক নির্যাতন করতে করতে তাদের পায়ের নিচে পিষতে পিষতে আমাকে তারা গাড়িতে ঘোরাতে থাকে। পুলিশ বলছে এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ধামরাই পর্যন্ত 240টি সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 3 জনের বিরুদ্ধে একজনের নামে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি সহ 5টি মামলা রয়েছে। আরেকজনের নামে একটি মাদক মামলা আছে। তো তারা হচ্ছে এই পেশাদার ছিনতাইকারী, তারা দীর্ঘদিন যাবৎ এই ছিনতাইটা করে আসছে। পুলিশ বলছে গত জুলাইয়ে মোহাম্মদপুরের তাজমহল রোডের ছিনতাইয়ে গ্রেপ্তার হওয়া 2 আসামিও এই দলের সদস্য। 2015 সালে তাদের কারাগারে পরিচয় হয়। তারা মিরপুর, মোহাম্মদপুর,
ধানমন্ডি, জিগাতলা এবং মতিঝিল ব্যাংকপাড়া। তো ব্যাংকপাড়ায় তারা ব্যাংক থেকে যারা টাকা উত্তোলন করে তাদেরকে তারা টার্গেট করে এবং এই টার্গেট করে তাদের কাছ থেকে এভাবে আটক করে তাদের সর্বস্ব নিয়ে নেয়। অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এমন ছিনতাইয়ের ঘটনা বন্ধে ব্যাংক পাড়াগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আরো জোরদার করতে হবে। পুলিশ কিংবা র্যাবের পরিচয়ে কেউ করে থাকে সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেটার ব্যাপারে আসলে এমন ব্যবস্থা নেওয়া উচিত সেটা যেন আসলেই কমে যায়, না হলে পরে গ্রাহকদের যে দুর্ভোগ সেটা চলতেই থাকবে। পাশাপাশি বড় অঙ্কের টাকা আদান প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের আরো সতর্ক হওয়ারও পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জান্নাতুল জেরিন ও মহসিনুজ্জামান প্রতীক নিজেদের পরিচয় দিতেন স্বামী স্ত্রী হিসেবে। সবুজবাগে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভারতে নারী পাচার করতেন। তরুণীদের মালয়েশিয়ায় চাকরি ও আয়েশি জীবনের কথা বলে পাঠাতেন ভারতে, পরে বিক্রি করে দিতেন মুম্বাইয়ের পতিতালয়ে। এভাবে গত 5 বছরে অর্ধশতাধিক তরুণীকে পাচার করেছে চক্রটি। এ পর্যন্ত তাদের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। জেরিন ও প্রতীক দুজনেই শ্রমিক হিসেবে দুবাই যান 2014 সালে। সেখানেই পরিচয়ের পর প্রেম, পরে মালয়েশিয়া, দুবাই ও ভারতে নারী পাচারকারীদের সঙ্গে সখ্য করেন। পরিকল্পনা করেন ভারতে নারী পাচারের। দেশে ফিরে বিয়ে না করলেও স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন সবুজবাগের নয়াবাগে। এখানেই তৈরি করেন একটি সংঘবদ্ধ চক্র। তবে পাচারের জন্য তরুণী সংগ্রহ করতেন নিজেরাই। মালয়েশিয়ায় পড়ালেখা ও চাকরির প্রলোভনে রাজি হলে চেতনানাশকে অজ্ঞান করে যশোরে নিয়ে যেতেন তাদের গাড়ি চালক শাহিন। রাখা হতো চক্রের আরেক সদস্য রফিকুলের বাড়িতে। আর সীমান্তে পৌঁছে দিতেন বিপ্লব। নৌকায় সীমান্ত পার করে দিতেন আক্তার। আন্টি, আমরা তো সবাই মানুষকে লেখাপড়া করছি, আপনি ইচ্ছা করলে আপনাদের ফ্ল্যাট গুছিয়ে পড়ে মানুষকে যেতে পারেন লেখাপড়ার জন্য। ওর সাথে ট্রেনিতে বসছিলাম, ও আমার হাতে লবণের কি যেন একটা বিষে ধরা, সেটা ধরছি পরে অচেতন হয়ে গেছিলাম। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, নৌকাতে ধরে রাখছে, এরকম পাচার করে। 2019 সালে সবুজবাগের ভাড়া বাসার মালিকের মেয়েকে পাচারের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি। প্রতীক ও জেরিন সহ 9 জনকে গ্রেপ্তারের পর উন্মোচিত হয় পুরো ঘটনা। প্রক্রিয়াটার মধ্যে একটা বড় সংঘবদ্ধ চক্র, যারা এখান থেকে কিছু মানুষ সংগ্রহ করবে, জড়ো করে নিয়ে আসা এবং এই সঙ্গে যে লট ধরে যে তাদেরকে আবার ওই পারে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু এত ভূমিকাটা ছিল। তো সবাই আর সহযোগী হিসাবে এই অপরাধী। সিআইডি জানাচ্ছে 5 বছর ধরে নানা কৌশলে তরুণীদের ভারতে পাচার করছিল চক্রটি। পরে 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি করে দেয়া হতো মুম্বাইয়ের পতিতালয়ে। নিয়ে যাওয়ার প্রক্রিয়াটার মধ্যে যে শুরুটা, আমাদের প্রাথমিক তথ্য যা আসছে তাতে 4-5 বছরে কম না, এবং এইখান থেকে তাদের সূত্রপাত ছিল। এবং আমরা এর আগেও বলেছি যেটা যে সংখ্যায় হয়তো বা এই একটা চক্রই 25 থেকে 30 জনের উপরে তাদের হয়তো হাত দিয়ে চলে গেছে। এ ধরনের চক্রের হাত থেকে বাঁচতে কারো বিদেশ পাঠানোর প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি প্রবাসীদের টিকিটের জন্য রবিবার থেকে দৈনিক 400 টোকেন দেয়া হবে। এদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে আগামী 2 দিনের মধ্যেই যাদের ভিসার মেয়াদ শেষ হবে তাদেরকে টোকেন ছাড়াই টিকিট দেয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে করোনা পরীক্ষার জন্য প্রবাসীদের যাত্রার আগে অন্তত 48 ঘন্টার সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রবাসী কর্মীদের মধ্যে যারা টোকেন পেয়েছেন তারা ভোগান্তি ছাড়াই পাচ্ছেন টিকিট। শনিবার সি এবং ডি সিরিয়ালের 200 কর্মীকে টিকিট রি-ইস্যু করে সৌদি এয়ারলাইন্স। টিকিট দেয়া হয় টোকেন পেয়ে সিরিয়াল মিস করা আরও 100 প্রবাসীকেও। তবে যাদের ভিসার মেয়াদ 10 অক্টোবর শেষ হবে এমন কর্মীরা আছেন শঙ্কায়। টোকেন না পাওয়া এসব কর্মীরা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। আমার ভিসার মেয়াদ এই চলতি মাসের 10 তারিখ বাদে শেষ। এখন কবে এটা টোকেন দিবে বা টিকিট দিবে এটা তো আমরা আদৌ জানি না। এই মাসের মধ্যে যদি না তাহলে আর কোম্পানি আমাদেরকে আর রেন্টের যে ব্যাপারটা ওটা বাড়াবে না। আমার আজকে ফ্লাইট, তো আজকে যদি ওরা যদি করোনা টেস্ট দেয় তাহলে আমরা কিভাবে যাইতে পারি। তবে রোববার থেকেই এ অনিশ্চয়তা কিছুটা কমে আসবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন 400 জন পাবেন সৌদি এয়ারলাইন্সের টোকেন।
শনিবার টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল মতিঝিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়েও। সেখানে টিকিট দেয়া হয় ৩০০ জনকে। গত ১ অক্টোবর থেকে টোকেনের ভিত্তিতে টিকিট দেয়া হলেও টোকেন ছাড়া সরাসরি টিকিট পাচ্ছেন নারী ও সোমবারের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হবে এমন সব প্রবাসীরা। যাদের ভিসা এক্সপায়ারি আছে সেগুলো আমরা দেখে এক্সপায়ারিগুলোকে আমরা আগে প্রায়োরিটি দিয়ে তাদের কাজগুলো করে দিব, যাতে তাদের ভিসাটা সেফ হয়, তারা সুন্দর মতো চলে যেতে পারে। মহিলারা যদি যাত্রী হন, নিজেরা যদি আসেন, তাদের কোনো টোকেনের প্রয়োজন নাই, তাদের সরাসরি কাজ করে দিব। এদিকে টিকিট দেওয়ার পর যাত্রার আগে যেন প্রবাসীরা করোনা টেস্টের জন্য পর্যাপ্ত সময় পান সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিদেশগামীদের করোনা টেস্টের বেলায় তাদের টিকিট প্রাপ্তির কমপক্ষে 24 ঘন্টার সময় লাগবে, তা না হলে তারা ভোগান্তির সম্মুখীন হতে পারে। যারা টিকিটের জন্য ভিড় জমাচ্ছেন কিংবা লাইনে আছেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই লাইনে থাকা উচিত এবং টিকিট সংগ্রহ করা উচিত। তবে ইকামা ও ভিসা নবায়নের ভোগান্তি দূর করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি প্রবাসীরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার বহু বছর পেরিয়ে গেলেও এখনও ঢাকার অনেক রাস্তাই কাঁচা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও সড়ক উন্নয়নে নেই কোনো অগ্রগতি। সিটি কর্পোরেশন বলছে টেন্ডারের মাধ্যমে দ্রুত সব কাঁচা রাস্তা পাকা করা হবে। দেখে মনে হতে পারে মফস্বলের কোনো রাস্তা এটি, কিন্তু না, এটি রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের 17 বি সড়ক। 3 বছর আগে ঢাকা উত্তর সিটির অন্তর্ভুক্ত হলেও এখনো পাকা হয়নি সড়কটি। উত্তর ঢাকার এই সড়কে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতেই কাদা, কখনো বা হাঁটু পানি। নেই সড়ক বাতিও, সন্ধ্যার পর নেমে আসে ভুতুড়ে পরিবেশ, জমে মাদকের আড্ডা। সিটি কর্পোরেশন থেকে বারবার আশ্বাস মিললেও প্রায় নাগরিক সুবিধা বঞ্চিত বাসিন্দারা। স্ট্রিট লাইট না থাকার ফলে যেটা হয়েছে সেটা হলো সন্ধ্যার পরে, মানে 5টার পর থেকে এই জায়গাটা এক শ্রেণীর মাদক সেবীদের আস্তানা হয়ে যায়। নাগরিক যে সুবিধা আমাদের পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। হোল্ডিং ট্যাক্স দেওয়া হচ্ছে, গভর্নমেন্টের সমস্ত ট্যাক্স পরিশোধ করা হচ্ছে, কিন্তু সরকার কেন এই দৃষ্টিটা দিচ্ছে না? ড্রেনেজ ব্যবস্থা নাই, আমাদেরকে স্ব-উদ্যোগে পাইপ দিয়ে আমরা ওই মেন রাস্তায় সোনারগাঁও জনপদে নিয়ে ফেলতে হয় ড্রেনেজ ব্যবস্থাপনার যা কিছু আছে। শুধু উত্তরার 12 নম্বর সেক্টরই নয়, কাঁচা রাস্তার দেখা মিলল মিরপুরের পল্লবী ও তেজগাঁও এলাকায়ও। উত্তর ঢাকার মেয়রের আশ্বাস, শিগগিরই সব কাঁচা রাস্তা পাকা করা হবে। আমাদের টেন্ডারে কিন্তু হয়ে যাচ্ছে। আমার প্ল্যান হচ্ছে যে কোনো রাস্তায় আমরা কাঁচা রাখবো না, পর্যায়ক্রমে কিন্তু ঠিক করে ফেলতে হবে। একদিকে পাশ হয়ে গিয়েছে, এখন সিস্টেম মতোই কিন্তু আমরা কাজটা শুরু করতে যাচ্ছি। করোনার কারণে আটকে ঢাকা সিটির অনেক রাস্তার উন্নয়ন কাজ, তবে নাগরিক দুর্ভোগের কথা ভেবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর অপেক্ষায় সিটি কর্পোরেশন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দূষণ রোধে আইনে পরিবেশ অধিদপ্তরকে সব ধরনের ক্ষমতা দেয়া থাকলেও লোকবলের অভাবে তা কার্যকর করতে পারছে না বলে দাবি প্রতিষ্ঠানটির। এদিকে দূষণ রোধে সব শিল্প কারখানাকে ইটিপি ব্যবহার করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। একই সঙ্গে জাতীয় নদী রক্ষা কমিশন শক্তিশালী হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব বলেও মত দিয়েছেন তারা। তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি ব্যবহার না করায় প্রতিদিন শিল্প কারখানার 60,000 কিউবিক মিটার বিষাক্ত বর্জ্য সরাসরি পড়ছে ঢাকার নদীগুলোতে। পরিবেশ অধিদপ্তর বলছে 7,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান সরাসরি জড়িত এই দূষণে। বেসরকারি সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের হিসাবে ঢাকা ও আশপাশের 750 পয়েন্ট দিয়ে ওয়াসা এবং সিটি কর্পোরেশনগুলোর বর্জ্য ফেলা হয় নদীতে। তবে এর দায় নিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠানই। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকেই ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পরিবেশ অধিদপ্তরের একটি ভূমিকা নিতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে, ওয়াসার মতন প্রতিষ্ঠানকে যারা নদীকে দূষিত করছে তাদেরকে নিয়ন্ত্রণের কোন উদ্যোগ
এখনো পর্যন্ত নেয়নি। এটি এখন সময়ের দাবি। নদী দূষণ রোধে কার্যক্রম চলছে জানিয়ে পরিবেশ অধিদপ্তর বলছে, লোকবলের অভাবে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান, সেটা সরকারি হোক বেসরকারি হোক, যদি নদী দূষণের সাথে জড়িত হয় এবং পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে তদন্তে প্রমাণিত হয়, তাহলে আমরা পরিবেশ আইনে এখানে ব্যবস্থা নিব। আর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলছেন, যেসব প্রতিষ্ঠানকে দূষণ রোধের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। আবদুল্লাপুর, তারপরে টঙ্গী ব্রিজ, এদিক থেকে দিয়াবাড়ি, তারপর দ্বিগুণ খাল, রামচন্দ্রপুর, এই যেগুলো এসছে খাল, এই খালগুলো দেখেছি যে কীরকম বর্জ্য নির্দয়ভাবে আমরা সেখানটা ফেলছি। নদী দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারখানাগুলোতে ইটিপি স্থাপন করে একই পানির পুনর্ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিল্প মালিকদের প্রণোদনা দেওয়ারও তাগিদ দিচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিগুলিকে রেগুলেট করতে হবে, জোনিং করতে হবে। এখন অপরিকল্পিত শিল্পায়ন যদি নিয়ন্ত্রণে আনতে হয়, দরকার হলে ক্লাস্টার ইটিপি চালু করতে হবে। আমরা যদি একটা সামগ্রিক নীতিমালা তৈরি না করি এবং আমরা যদি আমাদের পলিউশন লোডটাকে নিয়ে ফিউচারের প্রজেকশনটা করতে না পারি এখন থেকেই, তাহলে আমরা সবসময় ওই পলিউশনের পেছনে দৌড়াবো, কখনো সামনে থেকে পলিউশনটাকে কন্ট্রোল করতে পারবো না। নদী রক্ষা কমিশন শক্তিশালী হলেই সব নদী প্রাণ ফিরে পাবে বলেও মত তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 5325 জনের। 109টি ল্যাবে 24 ঘন্টায় 9554 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1182 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.37%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 3,67,565 জন। সুস্থ হয়েছেন আরও 1442 জন। এ নিয়ে মোট সুস্থ 2,80,069 জন। করোনা মহামারীর সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে মানুষ সেবা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য কোনো দল হলে তা পেত না। করোনায় 61 জেলায় আওয়ামী লীগের 522 জন নেতাকর্মী মারা গেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, এত বড় ত্যাগ আর কোনো দল করেনি। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি, কিন্তু সেগুলো আমরা 2 মাস পর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বসলেও এবার হলো প্রায় 7 মাস পর। করোনার কারণে এই বিরতি, তবে এতেও অংশ নিয়েছেন 32 নেতা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পুরোটা জুড়েই ছিল করোনা প্রসঙ্গ। তুলে ধরেন করোনা সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবেলায় সরকার ও আওয়ামী লীগের উদ্যোগের নানা দিক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো তো কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হতো, তা মানে ভাষায় বলা যায় না। প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনায় বিভিন্ন দেশে চলছে অর্থনৈতিক সংকট, এর মধ্যেও সরকারের ভূমিকায় সচল রয়েছে বাংলাদেশের অর্থনীতি। যেখানে সারা বিশ্বব্যাপী প্রবৃদ্ধি মানে অনেকের তো মাইনাসে চলে গেছে, আমরা তারপরেও কিন্তু মানে 5.6-এর কাছাকাছি আমরা অর্জন করতে পেরেছি। দুর্যোগ মোকাবেলা একদিকে, অপরদিকে আমাদের দেশের অর্থনীতি সচল করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদেরকে উন্নত জীবন দেওয়া, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবার নদী সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলি আমাদের একটু অব্যাহত রাখতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের হয়তো সম্মেলন হয়েছে, কিন্তু করোনার কারণে আর আমরা কমিটিও করতে পারিনি বা কেউ খোঁজও নিতে পারি, যেতেও পারিনি। তো সেগুলি আমার মনে হয় এখন একটা সময় আস্তে 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 আমরা সেগুলি কাজ করতে পারবো। তো আমাদের সেই কাজগুলি করে দিতে হবে। সাংগঠনিক মানুষের আস্থায় আওয়ামী লীগের একমাত্র সম্বল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের পাশে আছে, থাকবে। হয়েছে তো জনগণের আস্থা বিশ্বাসটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা এই অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো অবস্থাতেই দলের ভেতর বিতর্কিতদের আশ্রয় প্রশ্রয় দেওয়া চলবে না। বিকেলে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি।
সভাপতি সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যোগ্যতা সম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখার নির্দেশনার কথাও জানান ওবায়দুল কাদের। কার্যনির্বাহী সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের এক সভা কোনো অবস্থাতে পার্টির অভ্যন্তরে বিতর্কিত লোকদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তৃণমূলের সকল কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হতে হবে এবং ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় শেষ করে জেলা মহানগর শাখার সম্মেলন শেষ করতে হবে। পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে হবে। প্রয়োজনে বিনিয়োগকারীদের প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে আনতে হবে। দেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা নিয়ে এক অনলাইন আলোচনায় আজ কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। নতুন কমিশনের নেতৃত্বে পুঁজিবাজার ভালো অবস্থানে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সালমান এফ রহমান। বন্ড মার্কেট ও মিউচুয়াল ফান্ডের বর্তমান অবস্থার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজারের উন্নয়নে যেভাবে সংস্কার প্রয়োজন সেভাবেই করা হবে। করোনা মহামারীর সংকট কাটিয়ে উঠে 8% জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলেও মনে করেন অর্থমন্ত্রী। আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স নাই, রিটেল ইনভেস্টার্স অনেক বেশি, যার জন্য আমাদের এখানে একটা ডিস্টরশন হয় মার্কেটে। এখন বিদেশে যতগুলি ম্যাচিওরড মার্কেট আছে, ইমার্জিং মার্কেট আছে, ফ্রন্টিয়ার মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেটে আপনি দেখবেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আর 80% of them. We have to structure it in such a way, we have to incentivize the institutional investors. আমরা 8.2 আমাদের যে প্রবৃদ্ধি আমাদের ঘোষিত ছিল আমাদের বাজেটে, এর কাছাকাছি আমরা ইনশাল্লাহ এই বছর যাব। এর কাছাকাছি অর্ধেক না গেলেও প্রায় কাছাকাছি যাব। অন্যান্য খবর জানাবো, তবে তার আগে জানা দেবো খেলার খবর। টানা চতুর্থবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। করোনার পর প্রথম ম্যাচেই টেস্ট অধিনায়ক মুমিনুরের সেঞ্চুরি, 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র। টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। 54 ভোটের ব্যবধানে হারিয়েছেন বাদল রায়কে। সালাউদ্দিন পেয়েছেন 94 ভোট আর বাদল রায়ের পক্ষে গেছে 40 ভোট। সভাপতি পদে আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক মাত্র 1 ভোট পেয়ে অবাক করেছেন। অন্যদিকে শেখ আসলামকে 91-44 ভোটে হারিয়ে আবারও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদি। সহসভাপতি পদে ইমরুল হাসান 89, কাজী নাবিল 81 ও আতাউর রহমান মানিক 75 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমান 65 ভোট পেয়েছেন মহিউদ্দিন মহি ও তাবিথ আউয়াল। 31 অক্টোবর পুনরায় ভোট হবে ওই দুইজনের। এর আগে রাজধানীর একটি হোটেলে দুপুরে 2টায় শুরু হয় ভোট, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 139 কাউন্সিলরের মধ্যে ভোট দেন 135 জন। টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। বাফুফে নির্বাচন নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। স্বাগত রাকিবুল হাসান। জানতে চাই যে এই নির্বাচনটা আসলে কীরকম হলো? যেই ধরনের প্রথম একটা বিষয়ে আসে যে বাদল রায় নিজেকে সরিয়ে নিলেন, শেষ মুহূর্তে আবার যেহেতু ব্যালটে তার নাম ছিল, ফলে এটা একটা প্রথম কথা হচ্ছে যে এটা কতটুকু নৈতিক,
নীতির প্রশ্ন এখানে আসে যে তিনি ব্যালটে আছে টেকনিক্যাল কারণে থেকে যাওয়ার কারণে নির্বাচনের শেষ মুহূর্তে অংশগ্রহণ করা, এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে তার দিক থেকে? আসলে সব মিলে যৌক্তিক হয়নি, সোজা সাপটা কথা। এবং তিনি তার এক ধরনের আস্থা হারিয়েছেন। মানে যখন থেকে তিনি আগ্রহ প্রকাশ করলেন, তারপরে নমিনেশন পেপার কিনলেন, জমা দেয়া, উইথড্র করা, না থাকা আবার শেষ মুহূর্তে থাকা, সব কিছু মিলে তিনি দ্বিতীয় হয়েছেন। এবং সবচেয়ে বেশি অবাক করেছেন শফিকুল ইসলাম মানিক, মাত্র 1 ভোট পেয়েছেন। বোঝাই যাচ্ছে শুধু নিজের ভোটটাই পেয়েছেন, এছাড়া আর কোনো ভোট পাননি। এখন যেরকম একটা মানে আগের কমিটি নিয়ে যেরকম সমালোচনার একটা অবস্থা তৈরি হয়েছিল, সব কিছু মিলে আমরা যদি, আমার কাছে শেষ পর্যন্ত মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেই আসলে যুদ্ধটা বেশি হয়েছে। কিন্তু প্রতিপক্ষ প্যানেল মানে খুব ম্যাচুরিটির পরিচয় দেয়নি, সেটাই আসলে ফলাফল সেদিকে ইন্ডিকেশন করছে। মানে এটা কি এই জন্য নাকি আসলে আমাদের স্ট্যাটাসকো ভাঙার জন্য যে কাজ করার প্রবণতা থাকার কথা? কারণ আমরা জানি যে খেলাধুলা যে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে তা না, নেতৃত্বের প্রয়োজন নিশ্চয়ই এখন আছে, পরিবর্তনেরও প্রয়োজন আছে, কিন্তু সেটি আমাদের চাইতে কাউন্সিলররা বেশি বোধ করতে পারবেন। আলোচনাটা কিন্তু প্রথম থেকেই ছিল, যখন পাল্টা কমিটি দেওয়া হলো, এমনকি শফিকুল ইসলাম মানিক যখন নিজে নির্বাচন স্বতন্ত্রভাবে দাঁড়ালেন, তখন কিন্তু ক্রীড়ামোদীদের মধ্যে এটা নিয়ে আলোচনা ছিল। কিন্তু ভোটে তার ফলাফল যে একেবারেই পাওয়া যায়নি, সেটা আসলে অন্য কোনো কিছুর ইন্ডিকেশন কিনা ক্রীড়াঙ্গনে, এবং যেটা স্বাভাবিকভাবে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে এটা থাকছে। জাহিদ হোসেন, একটা বিষয় আমি এখানে একটু বলতে চাই, মানে নির্বাচনের মেকানিজম কিন্তু একটা আলাদা মেকানিজম। এখন একটা বিষয় আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখানকার যে কাউন্সিলরদের হাতে এই ভাগ্য নির্ধারণটা ছিল, এবং ওই নির্বাচনে তো কিছু সব ধরনের নির্বাচনেই কিছু আলাদা প্রভাব খাটানোর চেষ্টা হয় সব জায়গায়, কিন্তু বিষয়টা এরকম না যে অনেক বেশি অনৈতিক কাজ হয়েছে। এখন বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি প্যানেল দুটো দেখেন, যে কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ করতে গেলে যেভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে, আমরা বাদল রায়ের কথা একটু আগে বলছিলাম, আর আপনি যে অ্যাপ্রোচগুলো দেখা গেছে, সেই অ্যাপ্রোচে ইলেকশন যেভাবে হওয়ার কথা, প্যানেল টু প্যানেল যদি একটা ভারসাম্য তৈরি না হয়, সেটা কিন্তু ছিল না। এবং যে কারণে একটা পর্যায়ে যে দেখা গেল যে খুব ইজি, এতটা ইজি হবে এটা কিন্তু কেউ ভাবেনি, মানে প্রতিদ্বন্দ্বিতাই কিন্তু হয়নি এক ধরনের। সেটা একটু আনফর্চুনেট যে আসলে ফুটবল যে পিছিয়ে আছে, খুব খারাপ অবস্থায় আছে, এটা তো এক হিসাবে সবারই জানা, মানে র্যাঙ্কিং বিচারে, পারফরমেন্স বিচারে। নতুন কমিটির মানে এখন চ্যালেঞ্জ বলতে হচ্ছে সেটাকেই, যারাই মানে এসেছেন অলরেডি তো নির্বাচিত হয়ে গেছেন, তাদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা দেখেছি যে একটা লম্বা সময়ে সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবল আছে, সেখানে আপনারা যারা দূর থেকে দেখছেন তাদের কার্যক্রম, আপনারা কিভাবে মূল্যায়ন করেন? এবং সামনের 4 বছরে আসলে 12 বছরের যে লিগেসি যদি আমরা মনে করি, যে সালাউদ্দিন যেটা মনে করছেন যে তিনি একটা স্ট্রাকচারের মধ্যে আনতে পেরেছেন, সেইটা আসলে কতটুকু সত্যি আনতে পেরেছেন, এবং এই 4 বছরে নতুন কিছু করার সুযোগ আছে কিনা 12 বছরের অভিজ্ঞতা থেকে? এখন কাজী সালাউদ্দিন এই নির্বাচনের আগে একটা কথা বলেছিলেন যে 12 বছর তিনি ভিত তৈরি করেছেন, যদিও সেই কথাটি আসলে শতভাগ মানে কি বলবো, মানে যুক্তি দিয়ে বিশ্বাস করা বা সেটার প্রমাণ, এটা আসলে প্রমাণ করে না। ভিত করতে কখনো 12 বছর লাগে না, সেখানে অনেক ব্যর্থতা লুকিয়ে আছে। 12 বছরের ব্যর্থতা কিন্তু 4 বছরে কাটানোটা অনেক কঠিন। কিন্তু তিনি যেভাবে বলেছেন যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, লিগ হচ্ছে নিয়মিত, সেই স্ট্রাকচার থেকে এখন এগিয়ে যেতে হবে, এবং সেখানে যেহেতু কাউন্সিলর আস্থা রেখেছেন, আমাদেরকেও সামনের দিনগুলোতে সেই বিষয়টা যাতে মনিটরিং হয়, সাংবাদিক হিসাবে বলছি, সেই জিনিসটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু স্ট্রাকচারের যে দাবি করা হচ্ছে, আমরা সেইটা আসলে কতটুকু সত্যি আনতে পেরেছেন, এবং এই 4 বছরে নতুন কিছু করার সুযোগ আছে কিনা 12 বছরের অভিজ্ঞতা থেকে? এখন কাজী সালাউদ্দিন এই নির্বাচনের আগে একটা কথা বলেছিলেন যে 12 বছর তিনি ভিত তৈরি করেছেন, যদিও সেই কথাটি আসলে শতভাগ মানে কি বলবো, মানে যুক্তি দিয়ে বিশ্বাস করা বা সেটার প্রমাণ, এটা আসলে প্রমাণ করে না। ভিত করতে কখনো 12 বছর লাগে না, সেখানে অনেক ব্যর্থতা লুকিয়ে আছে। 12 বছরের ব্যর্থতা কিন্তু 4 বছরে কাটানোটা অনেক কঠিন। কিন্তু তিনি যেভাবে বলেছেন যে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, লিগ হচ্ছে নিয়মিত, সেই স্ট্রাকচার থেকে এখন এগিয়ে যেতে হবে, এবং সেখানে যেহেতু কাউন্সিলর আস্থা রেখেছেন, আমাদেরকেও সামনের দিনগুলোতে সেই বিষয়টা যাতে মনিটরিং হয়, সাংবাদিক হিসাবে বলছি, সেই জিনিসটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু স্ট্রাকচারের যে দাবি করা হচ্ছে, আমরা যদি গত কয়েক বছরে বাংলাদেশের জাতীয় দলের দিকে তাকাই, তাহলে দেখছি যে দৃষ্টিটা বাইরের দিকে। আমার স্ট্রাকচার থেকে খেলোয়াড় উঠে আসছে এরকম কিন্তু না, আমরা কিন্তু বাইরের লিগগুলোতে বা বাংলাদেশি সেকেন্ড জেনারেশন অন্য কোথাও বড় হচ্ছে কিনা সেদিকে অনেক বেশি আগ্রহী হচ্ছে, ফলে এটা
স্ট্রাকচারকে কতটুকু দেখেন, একটা বিষয় হচ্ছে ফুটবলে এভাবে কিন্তু ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমি যদি এটাকে আপনার কাউন্টারে যদি বলি, ফ্রান্সে অভিবাসী ফুটবলার অনেক তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মানে এই জামাল ভুঁইয়ার কথা আপনি বলছেন বা অন্য আরো তারিক কাজী অনেকে এসেছে, সেটা একটা পজিটিভ থিং। কিন্তু আমার স্ট্রাকচার খুব ভালো না, কিন্তু লিগটা 12 বছর ধরে হচ্ছে, নিয়মিতভাবে হচ্ছে, পেশাদার লিগ যেটাকে আমি বলছি। ক্লাবগুলোর হাতে ফুটবল জিম্মি হয়ে আছে, ক্লাবগুলোর জিম নেই, নিজের মাঠ নেই, অনেক কিছু আছে, এগুলোতে অনেক কিছুর দিকেই নজর দিতে হবে। কিন্তু এবার কিছু নতুন মুখ এসেছে। আমরা বসুন্ধরা কিংসের যিনি মানে এমডি, তিনি এসেছেন সহসভাপতি হয়ে, নতুন নতুন কিছু মুখ আছে। সুতরাং নতুন মুখ দিয়ে আমরা কিছু পরিবর্তনের আশা করতে পারি এবং নতুন কমিটির সামনে সেটাই চ্যালেঞ্জ। আমাদেরকে সেই চ্যালেঞ্জগুলো আসলে লক্ষ্য রাখতে হবে, সেই চ্যালেঞ্জগুলো উত্তরানো যায় কিনা। রাকিব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চলে যাব অন্যান্য খবর। সেঞ্চুরি দিয়ে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আর প্রত্যাশিতভাবে ড্র হয়েছে টাইগারদের 2 দিনের প্রস্তুতি ম্যাচ। ওটিস গিবসন একাদশের করা 230 রানের জবাবে প্রথম ইনিংসে রায়ান কুক একাদশ করে 5 উইকেটে 248 রান। একদিন বিরতি দিয়ে সোমবার শুরু হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। টাইগারদের মধ্যে সবচেয়ে সিরিয়াস মুশফিক। আন্তর্জাতিক ঘরোয়া ম্যাচ অথবা নেট সেশন, কোথাও ব্যাটিংটা ঠিকঠাক না হলে রেগে যান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। দীর্ঘ 6.5 মাস পর মাঠে ফিরে এমন আউটে হতাশ হয়েছেন, আক্ষেপে পুড়েছেন। তবে মুশফিকের আউটটা আত্মবিশ্বাস দিয়েছে তরুণ পেসার হাসান মাহমুদকে। মুশফিকের পর ব্যাট হাতে কুক একাদশের হয়ে ব্যর্থ হয়েছেন সাদমান ও রাব্বি। এরপর হাল ধরেন টেস্ট অধিনায়ক মুমিনুল ও মিঠুন। 157 রানের জুটি গড়েছেন দুজন। 119 বলে 62 করে ফিরেছেন মিঠুন। অধিনায়ক ঠিকই পৌঁছেছেন 3 অঙ্কে। 244 মিনিট উইকেটের থেকে 174 বলে তুলে নেন সেঞ্চুরি। অন্যকে সুযোগ করে দিতে 117 রানে রিটায়ার্ড হাট হন মুমিনুল। হাঁকিয়েছেন 14-4 ও 1-6। এরপর সোহান করেছেন 32। 2 অপরাজিত ব্যাটসম্যান সাইফুদ্দিন 6 ও তাইজুল করেন 10 রান। গিবসন একাদশের সেরা বোলার এবাদত নিয়েছেন 2 উইকেট। এছাড়া মাহমুদুল্লাহ নাইম ও হাসান নিয়েছেন 1টি করে উইকেট। বৃষ্টিতে দিনের খেলা হয়েছে 76 ওভার। তাতে কুক একাদশ করে 5 উইকেটে 248। প্রথম দিন সৌম্য সাইফের 50-তে 230 রান করেছিল গিবসন একাদশ। নিজের পারফরমেন্সের পাশাপাশি মুমিনুল কথা বলেছেন দীর্ঘদিন পর ম্যাচে ফেরার অভিজ্ঞতা নিয়ে। 7 মাস ধরে আমরা খেলি নাই, খালি প্র্যাকটিস করে গিয়েছিলাম, তো একটু প্রথমে একটু নার্ভাস ছিলাম। লাস্ট 2 দিন যেহেতু আমার কাছে মনে হয় প্র্যাকটিস অনুযায়ী আমাদের খুব ভালো প্র্যাকটিস হয়েছে, বিশেষ করে পেস বোলারদের, তারপরে আমাদের ব্যাটসম্যানদেরও যারা রান করছে তাদের জন্য খুব ভালো ছিল। ধকল কাটাতে একদিন বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। সোমবার শুরু হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। সেখানে ফিরবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে অবশেষে রানের দেখা পেলেন বিরাট কোহলি। অধিনায়কের দারুণ 50-তে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। রাজস্থানের দেয়া 155 রানের টার্গেটে শুরুতেই ফেরেন অ্যারন ফিঞ্চ। দেবদূতকে সাথে নিয়ে এরপর 99 রানের জুটি করেন কোহলি। 63 করে দেবদূত ফিরলেও আক্রমণ চালিয়ে গেছেন অধিনায়ক। কোহলির দাপুটে 72 রানের 5 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় আরসিবি। এর আগে চাহালের দারুণ বোলিংয়ে 154 রানে থামে রয়্যাল। ইনিংস সর্বোচ্চ 47 করেন লোমরো। 24 রানে 3 উইকেট নেন চাহাল। দিনে আরেক ম্যাচে কলকাতার বিপক্ষে টস হেরে ব্যাট করছে দিল্লি ক্যাপিটালস। ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে 5 অক্টোবর। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেডের পরিকল্পনায় স্যানচো, ডেম্বেলের মতো বড় নাম, এছাড়া টটেনহ্যাম, চেলসির মতো বড় দলগুলো সরব দল বদলের বাজারে। ট্রান্সফার উইন্ডো বন্ধের আর মাত্র 3 দিন বাকি, অথচ এখনও দল গোছাতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ট্রান্সফার শুরুর আগে দল বদলের বাজারে সরব থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনাইটেড ম্যানেজার ওলে গানার সোলশায়ার। কিন্তু মহামারীতে সবকিছু থাকেনি আর আগের মতো। বাকি সব ক্লাবের মতো আর্থিক ক্ষতির মুখে রেড ডেভিলরা। 40 মিলিয়ন পাউন্ডে ডাচ মিডফিল্ডার ডি বিগকে কেবল কিনতে পেরেছে। তবে বিবেচনায় আছে বেশ কিছু বড় নাম। বরুশিয়ার স্যানচোকে দলে টানতে মরিয়া কর্তৃপক্ষ, কিন্তু 108 মিলিয়ন পাউন্ডে এই ফরওয়ার্ডকে আনতে গিয়ে তথৈবচ পরিস্থিতি ওল্ড ট্রাফোর্ডে। বার্সার সাইড বেঞ্চে থাকা উসমান ডেম্বেলের সাথেও চলছে আলোচনা। ডেম্বেলেকে পেলেও ধারে পাবার সম্ভাবনা বেশি। পোর্তোর ফুলব্যাক অ্যালেক্স টেলেসকে নিতেও তৎপর ইউনাইটেড।
20 মিলিয়ন পাউন্ড দর হাঁকিয়েছে পোর্তো। এ নিয়ে চলছে দেন দরবার। সব মিলিয়ে বড় তারকাদের দলে টানতে শেষ মুহূর্তে ব্যস্ত সুলশায়ার। অর্থ সংকুলান হলে তবেই মিলবে কাঙ্ক্ষিত ফুটবলার। ট্রান্সফার উইন্ডো আরো কিছু সময় খোলা আছে। ক্লাব কর্তৃপক্ষ আমার ভাবনা সম্পর্কে জানে। ম্যানচেস্টার ইউনাইটেডকে মজবুত করে গড়ে তোলাই লক্ষ্য। ভালো কিছু খেলোয়াড় দলে টানার ব্যাপারে আমরা এখনো আশাবাদী। এদিকে আক্রমণ ভাগ শক্তিশালী করতে বেনফিকা স্ট্রাইকার কার্লোস ভিনিসিয়াসকে 1 বছরের জন্য ধারে আনছে টটেনহ্যাম। দলবদলের বাজারে শেষ সময় সরব নয় লিভারপুল। অলরেডদের চিন্তায় করোনার আঘাত। বিগ সাইনিং থিয়াগোর পর রেড শিবিরে কোভিডের দ্বিতীয় শিকার সাদিও মানে। এদিকে চেলসির উইঙ্গার হাডসন ওডোইকে কিনতে আগ্রহী বায়ার্ন মিউনিখ। চেলসির সঙ্গে কথাবার্তা চলছে বাভারিয়ানদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর খেলার খবরে এই ছিল আমাদের কাছে। জানাবো অন্যান্য প্রসঙ্গ। আফগানিস্তানে অসম্ভবকে সম্ভব করলেন 24 বছরের ফাহিমা মির্জা। এতদিন সুফি গানের সঙ্গে নাচতে পারতেন শুধু পুরুষেরা। সে প্রথা ভেঙে সামা নাচের দল গঠন করেছেন তিনি। নারী পুরুষ মিলে তার দলের সদস্য সংখ্যা এখন 20 জন। জানাচ্ছেন যতই প্রতিবন্ধকতায় আসুক লক্ষ্য থেকে কিছু হচ্ছেন না। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। 6 বছরের প্রকল্পের মেয়াদ বাকি মাত্র 3 মাস, কিন্তু 3 ভাগের 1 ভাগ সেবাও এখনো চালু হয়নি। আবার প্রযুক্তি বুঝে নেয়ার মতো দক্ষ জনবলও তৈরি করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাই সংস্থারই অনেক কর্মকর্তার আশঙ্কা বাই ট্যাক্সের মতোই ব্যর্থ হতে চলেছে ভ্যাট অনলাইন প্রকল্প। নতুন আইনের আওতায় অনলাইন ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে প্রকল্প নেওয়া হয় 2013 সালে। প্রায় 700 কোটি টাকার এই প্রকল্পের উদ্দেশ্য অনলাইনে নিবন্ধন, রিটার্ন ও ভ্যাট জমা সহ 16 ধরনের সেবা দেয়া। আসছে ডিসেম্বরেই শেষ হচ্ছে প্রকল্প, কিন্তু 3 ভাগের 1 ভাগ সেবাও মিলছে না অনলাইনে। অনেক অফিসই প্রস্তুত নয় অনলাইনে রিটার্ন নেওয়ার জন্য, তারা তৈরি হতে পারেনি এখন। তো সেদিক থেকে রিটার্নও আংশিক জমা হচ্ছে। ট্যাক্সপেয়ারদের মধ্যে যথেষ্ট সংশয়, তারা কোথায় যাবে, কার কাছে হেল্প নেবে, কেউ ঠিক মতো বলতে পারে না, কোনো সমস্যা। সেখানে অনলাইনে তো আরও দুর্ভোগ ব্যাপার, কিন্তু অনলাইনে এই জিনিসগুলো হওয়া উচিত এবং যে কোনো কমিউনিকেশন অনলাইনে হওয়া উচিত, সেটা কিন্তু এখনো চালু হয়নি। ভ্যাট অনলাইন প্রকল্পের কাজ করছে ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন। প্রকল্পের আওতায় এনবিআর এর 150 কর্মকর্তাকে ভিয়েতনামে ব্যবস্থাপনা এবং কারিগরি 2 ধরনের প্রশিক্ষণ দেওয়ার কথা। ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ হলেও এখনও কারিগরি দক্ষ লোকবল তৈরি হয়নি। কর্মকর্তারা জানান, অনলাইন ভ্যাট ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে জার্মান এসএপি প্রযুক্তির মাধ্যমে, কিন্তু এ বিষয়ে দক্ষ লোক একজনও নেই এনবিআরে। ফলে ভিয়েতনামের প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি বুঝে নেয়া ও পরে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে না এনবিআর। যদিও এই অবস্থার জন্য এনবিআরকেই দায় দিচ্ছেন প্রকল্পের সাবেক পরিচালক। অ্যাক্টিভিটি আছে এই ধরনের টিম করে, টেকনিক্যাল টিম করে সবার হাতে এটা বুঝাই দেওয়া যাতে এটা রান করতে পারে, কিন্তু পরবর্তীকালে সেই টিম গঠন করা হয়নি। শেষ মুহূর্তে 30 কর্মকর্তাকে ঢাকায় কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে এফপিটি ইনফরমেশন, কিন্তু এর মান নিয়ে প্রশ্ন তুলেছে এনবিআর এর সংশ্লিষ্ট শাখা। এই চিঠিটি এনবিআর এর একজন কর্মকর্তা সংশ্লিষ্ট শাখাগুলোতে পাঠিয়েছেন, যেখানে তিনি ভ্যাট অনলাইনের প্রশিক্ষণ বিষয়ে নানা অসঙ্গতির কথা লিখেছেন। তিনি লিখেছেন, প্রশিক্ষণার্থীদের সফটওয়্যারের ইউজার আইডি পাসওয়ার্ড না দিয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছেন না। এমনকি যিনি প্রশিক্ষক তার যোগ্যতা নিয়েও এই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। একইভাবে এফপিটি ইনফরমেশনের যিনি বাংলাদেশ ভেন্ডর তার নৈতিকতা নিয়েও এই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে। প্রকল্পের সাবেক আরেক পরিচালক জানান, প্রযুক্তি হস্তান্তর না হলে ঝুঁকিতে পড়বে হাজারো কোম্পানির গোপনীয় তথ্য। তিনি মনে করেন, প্রকল্পের মেয়াদ না বাড়লেও এফপিটি ইনফরমেশন বা দেশীয় কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে এনবিআর, তবে এজন্য দরকার হবে বাড়তি অর্থ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশ্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল এর চেয়ারম্যান জানিয়েছেন, সেবার মান বাড়াতে 24 ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 2018 সালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পাঠানো হয় দেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট 1।
একই বছরের নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয় স্যাটেলাইট কোম্পানি। গত বছরের 2 অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর সম্প্রচার শুরু হয়। বর্তমানে দেশে সরকারি 4টি এবং বেসরকারি 32টি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে। কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সিগন্যালের মান ভালো। একটা 1 সেকেন্ডের ব্ল্যাক আউট বা 1 সেকেন্ডের কি বলে ইন্টারাপশনও কিন্তু এটা বিজনেসের উপর অনেক ইম্প্যাক্ট করে। সো আমি আশা করব এটা বিসিএসটিএল একটা প্রফেশনাল অ্যাপ্রোচে এটাকে হ্যান্ডেল করবে এবং আগামী দিনগুলোতে আরো একটা সার্ভিস এনশিওর করবে। যদি মনিটরিং সিস্টেম ডেভেলপ করে তাইলে সেখানে অবশ্যই এখানে তাদের মান অবশ্যই বাড়বে। কারণ কি, যদি আমি জানি আমার ইনপুটে সিগন্যাল আছে আউটপুটে নেই, তার মানে কি আমি একদম ইজিলি ফাইন্ড আউট করে পারলাম উইদিন সেকেন্ড। বিএসসিএল এর চেয়ারম্যান জানান, দেশের টেলিভিশন চ্যানেলগুলো 14টি সি ব্যান্ড ট্রান্সপন্ডারের মধ্যে ব্যবহার করছে 7টি। প্রতিটি টেলিভিশন গড়ে 6 থেকে 8 MBPS ব্যান্ডউইথ নিচ্ছে। সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি তার। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা উদ্বোধন করবো, সেটা হচ্ছে মনিটরিং সেন্টার। অর্থাৎ এই যে 36টা টিভি আছে আমাদের এখানে 24 ঘন্টা লোকজন বসে এটা দেখবে। কোনো কেবল অপারেটর যদি বলে যে আমি একটা টেলিভিশন চ্যানেল দেখতে পাচ্ছি না, আমরা যেন সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারি, আমরা বুঝতে পারি যে গন্ডগোলটা কোথায়। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি গাজীপুরের 8 স্টেশনের মাধ্যমে সিগন্যাল পাঠাচ্ছে। বিকল্প হিসেবে ব্যবহার করছে রাঙ্গামাটির বেদবুনিয়ার স্টেশন। তবে এরই মধ্যে বেশ কয়েকটি টেলিভিশন নিজস্ব 8 স্টেশন তৈরি করছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরপ্রদেশে ধর্ষণ হত্যার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। হাথরাসে ধর্ষণের পর নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন তিনি। প্রিয়াঙ্কা জানিয়েছেন, এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, নিরাপত্তা ও জেলা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেছে নিহতের পরিবার। এর আগে হাথরাসে যেতে পুলিশি বাধায় পড়েন রাহুল ও প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতাকর্মীরা। তাদের উপর লাঠিচার্জও করে পুলিশ। এদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের পদত্যাগ চেয়ে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ নানা রাজ্যে বিক্ষোভ হয়েছে। 24 সেপ্টেম্বর ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় ওই তরুণী। 29 সেপ্টেম্বর হাসপাতালে মৃত্যু হয় তার। আফগানিস্তানে সাধারণত সুফি গানের সঙ্গে সামা নাচেন পুরুষেরা। সে ট্যাবু ভেঙে সামা নাচের একটি দল গঠন করেন ফাহিমা মির্জা। নারী পুরুষ মিলিয়ে তার দলে 20 জন সদস্য। পরিস্থিতি যেমনই হোক, দলের কার্যক্রম চালিয়ে যেতে চান ফাহিমা। এই দৃশ্য আফগানিস্তানের। সেখানে এতদিন মেয়েদের নাচ নিষিদ্ধ থাকলেও সেই প্রথা ভেঙেছেন ফাহিমা মির্জা। রক্ষণশীল সেই ঐতিহ্যকে এক প্রকার চ্যালেঞ্জ করেছেন 24 বছরের ফাহিমা। এই নাচ সামা নামেই পরিচিত। গত বছর একটি দল গঠন করে তাদের প্রশিক্ষণ দিয়ে আসছেন ফাহিমা। সামা নাচের মধ্য দিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করি। যখন এটা শুরু করেছি, আমার জীবন পুরোপুরি বদলে গেছে। তাই এখন আর ভাবি না মানুষ আমাকে নিয়ে কি চিন্তা করছে। পারস্যের বিখ্যাত কবি জালালউদ্দিন রুমির মৃত্যুর পর প্রতিষ্ঠিত হয় সুফিবাদ। সুফি গানের সঙ্গে এই নাচের সম্পর্ক। এক ছাদের নিচে নারী পুরুষ একসঙ্গে নাচবে ভাবা কঠিন। আফগানিস্তানের সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। বিশ্ববিদ্যালয় এখন নারী পুরুষ একসঙ্গে পড়তে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সমঝোতা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। নারীদের প্রতি তালেবানদের দৃষ্টিভঙ্গি কখনো পরিবর্তন হবে না। তারা ক্ষমতায় এলে এ ধরনের আয়োজনে নারীদের দেখা যাবে না। বিশেষ করে সুফি গানের সঙ্গে সামা নাচ তারা কখনো করতেই দেবে না। এমনকি নারীদের রাজনীতিতেও আসতে দেয়া হবে না। তবে তাতে বিচলিত নন ফাহিমা মির্জা। জানান, তালেবান ক্ষমতায় এলেও সামা নাচ ছাড়বেন না তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।